গুড ইভিনিং আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। এই আজকেও বিকেল থেকে শুরু করেছিলাম সকালে, কিন্তু পুরো কমপ্লিট করতে পারি না ভিডিওটা, মানে কমপ্লিট করতে পারি সকালে শুরু করলেও। দেখো ঘরের অবস্থা, আরে ওই যে জামা কাপড় সব ওদিকে রাখা, আর আলমারিটা আজকে সকালবেলা এইদিকে করে দিয়েছি। আগে এই দিকে ঘোরানো ছিল না, এইদিকে করে মুখ করে দিয়েছি। দেখতে সুন্দর লাগছে আর ঘরটাও বড় বড় লাগছে অনেক, ওই জন্য জানলাটা খোলাই ছিল। এত গরম পড়ে গেছে না, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। ওই সকালবেলা ভিডিও শুরু করেছিলাম কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। এক তো হচ্ছে ওই আজকে রান্নাবান্নার একটু আমার ঝামেলা রান্না ছিল। মাটন এনেছিল অনেকটা বেলায়, তখন কটা বাজে, তখন দুপুর 12টা বাজে। কী রান্না করবো করে কারণ ফ্রিজে মাছ টাছ কিছু নেই, আনা হয়ে ওঠেনি, মানে একসাথে আর আসি আনতে যাওয়ার মতন সময় পাইনি। প্লাস আমাদের না কি হলো, ঘরে খেলবে তো বাইরে শুধু শুধু ফ্যানটা চালিয়ে রেখেছিস কেন? আর একটাই ফ্যান চালাম, ওই আনেনি। কী করবো, ছেলে বলছে মাটন খাবো। সেই দিন আসি, মানে জাস্ট মুখে ছোঁয়াতে হয় বলে ছুঁয়েছিল। ওই যেদিন আমাদের কাজ হলো নিয়ম ভঙ্গ, সেই মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ দিয়ে এত অলসতা এসে গেছে না, ভিডিও শ্যুট করলেও এডিট করতে যেন ইচ্ছেই করে না, মনে হয় ধুর থাক পরে করব। এই করে রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না, না হলে হাতে কিন্তু সময় আছে প্রচুর। আর ওই জামা কাপড় কিছু মেলা আছে, কিছু তুলে রেখেছি। এগুলো অ্যাকচুয়ালি ভাঁজ করে না এখন নিচে নিয়ে যাব, কারণ ওই যে বললাম না তখন যে পরার মতন জামা কাপড় নেই ঘরে, যে পরবে যেগুলো স্নান করে ওই যে কটা আছে সেগুলোই আর কি পরে যাচ্ছে ক্রমাগত, এবার সেগুলোও তো মানে হচ্ছে, তো ওই জন্য নিয়ে যাব। দেখো আমি কিভাবে রেখে দিয়েছিলাম, ওই যখনই কাচতাম তোমাদের বলছিলাম না যে কেচে কেচে শুধু রীতাদিকে বলতাম তুমি তুলে রেখে দাও। এই আলমারিটা যেহেতু ধরা ছোঁয়া হতো না, তো এই 2-3 দিন আগে ঘাট কাজে তখন এরকম কেচে কেচে সব এইভাবে রেখে দিয়েছি। এইগুলোকেই এক এক করে ভাঁজ করছি, ওই যে কিছুটা ভাঁজ করলাম, কিছুটা নিয়ে। আর নিচের যে আলমারি ওগুলো খুব একটা যে আমার সেট করা, সেই জন্য নিয়ে যেতে পারছি না সব একসাথে, এই হচ্ছে ব্যাপার। আর কিছু আছে দেখি, ওগুলোকে ভাঁজ করে রেখে তারপরে যেগুলো নিয়ে যাবো সেগুলো ভাঁজ করে নেব, আর কিছু কিছু রেখে দেবো, আগে নিচটা সেট করব তারপর আবার নিয়ে যাব। যেন একটা কথা আমি বুঝতে পারি আজকাল, যে যেটা হয় না ভালোর জন্য হয়। এই যে আমাকে অনেকেই বলতে পারে তোমার যদি এইরকম ডাইনিংটা নিচে ওই দুটো ঘরের মাঝখানে থাকতো তাহলে তোমার অনেক সুবিধা হতো। হ্যাঁ একদম ঠিক, কিন্তু আবার ধরো এই ধরনের যখন আমাদের কাজ হলো, মানে বাবার যে কাজটা হলো, কাজ হওয়ার পর এই ঘরটা সেরকম তো ছোঁয়াছানির দিকে যায়নি, ফলে আমার না বেশ সুবিধা হয়েছে। বেশ কিছু জামা কাপড় এখানেই ছিল, যেগুলো আমাকে সেই অর্থে বের করে কাচা ধোয়া করতে হয়নি। দেখেছো কি করছে? আর এই দিন থেকে না ওই সেই অস্বাভাবিক একটা প্যাচে গরম, সেই গরমটা পড়েছে, মানে একটু কাজ করা যাচ্ছে না, দরদর করে ঘেমে যাচ্ছি। শরীরের মধ্যে সেই অস্থিরতা যেটা গরমের সময় এই কদিন ছিল না, কারণ হচ্ছে মানে গরম পড়ছিল, ঝড় বৃষ্টি আর কি, কালবৈশাখী হচ্ছে, অসুবিধা হচ্ছিল না। আর এই যে গদিটা দেখছো, এটা আমাদের নিচে যে কার্লনটা আছে, কার্লনের ওপরে পাতা ছিল এতদিন, তো এটা ওই এসির সার্ভিসিংয়ের জন্য এসেছিলো, তো এই সার্ভিসিং করানোর সময় ভিজে গেছে, সেটাকে রোদে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে থাক, এখন তো কার্লনে গদিটার ওপরেই চাদর পাতলেই সুবিধা হয়, সেই জন্য আর দিইনি, এই ঘরে রেখে দিয়ে গেলাম। আর আমাকে অনেকেই বলেছো পায়েল শুধুমুধু আর খরচা করে যখন এটা ঠিক করবেই না, তুমি একটা কাজ করতে পারো, এটার একটা কভার কিনে নাও। কিন্তু এই মাপের কভার আমি পাচ্ছি না, আবার যেগুলো আমি অনলাইন দেখছি সেগুলো আদৌ যদি ঠিকঠাক না হয়, তো আমাকে গড়িয়াহাট তো এর মধ্যে যাবই, আমাকে যেতে হবে, তো ভাবলাম যে দেখি গড়িয়াহাট থেকে এরকম একটা সোফা কভার কিনে নেব। এই সোফার এমনি সমস্ত কিছু ঠিক আছে, খালি ওপরের যে
তোমরা এই উডেন এই জায়গাটা দেখো কতটা সুন্দর আছে, কিন্তু খালি ওই সোফার কভারটা চেঞ্জ করতেই 25,000 টাকা চাইছে। তো শুধুমুধু এত টাকা খরচা করবো কেন বলো? আর এই যে ফ্যানটা চালিয়ে এখানটা বসলে খুব আরাম হয়, কারণ চারদিকটা খোলা তো ঠান্ডা থাকে। সকালের দিকটা যেরকম গরম হয়, রাতের দিকটা সেইরকম ঠান্ডা হয়। এই জন্য আমি ওপরে যখন আসি বিকেলের পর, তখনই ঘরের কাজকর্মগুলো করি। দেখতে দেখতে জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, দেখতে দেখতে ঘরদোরগুলো ঠিকঠাক করে নিয়েছি, বাইরেটা পরিষ্কার করে নিয়েছি, ঝাড়টার দিয়ে বসার যোগ্য করে রাখি আর কি সবসময়। এখন আরও করবো আস্তে আস্তে টুকটাক করে, এগুলো সাজানোর ব্যবস্থা করবো, একটু গাছ টাছ লাগাবো, কিন্তু খুব বেশি কিছু করবো না, খুব ছিমছামের ওপর রাখবো। তো ঘরটা ঝাড় দিয়ে দিই, ঘর পরিষ্কার আছে, মোছাও হয়েছে। ওই যেদিন কাজ হলো সেদিন, তারপরের দিন সব মোছা হয়েছে, খুব একটা নোংরা নেই। সবসময় তো আমি জানলা বন্ধই রাখি, যখন ওপরের দিকটা আসি সন্ধ্যের পর তখন খুলে রাখি। আর ওই জন্য ঝাড়টুকু দিতে হয়, তাই দিয়ে দিলাম। আর এই আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে এই সোফাগুলো বানিয়েছি কিনা। হ্যাঁ, এগুলো বানানো, কভার টভার সব বানানো, এগুলো নিজেরাই পছন্দ করে করেছি। তো হয়ে গেছে দেখো, ঘরদোর ঝাড় দেওয়া, পরিষ্কার করা। আর আমি এই সময় খুব বেশি লাইট জ্বালাইনি, খালি ওয়ার্ম যে চারদিকে যে চেন দেওয়া লাইটটা আছে ওইটাই জ্বালিয়ে রেখেছিলাম। কত সুদিং লাগছে গরমকালে না, লাইটের খেলা ভীষণ ভালো লাগে। যত গরম পড়বে তত লাইট একদম হালকা হবে, তত আরামদায়ক হবে। আমার বরটা একটা গেঞ্জি করতে পারে না, এত গরম, তার জন্য দেখাতেও পারি না। তো এরপরে উপরে কাজকর্ম সেরে নিচে চলে এসেছি, সন্ধ্যের যে কাজ থাকে সেগুলো কমপ্লিট করব। আমার এই রান্নাঘর, আমার এই ছোট্ট সংসারটা আমি যবে থেকে সাজাতে শুরু করেছি, সেটা এই ঘর নয়, আমার ওই ঘর থেকেই বলছি। আমি নিজে সবসময় একটা পার্সোনাল কোণ তৈরি করার পক্ষপাতী। এইখানে আমি গরম জল খাচ্ছি, জানো তো, গার্গেল করে করে খাচ্ছি। তার কারণ হচ্ছে আমার গলাটা এই সময় খুব ব্যথা ছিল, 2 দিন ধরে গলাটা ব্যথা হয়েছিল। ওই মাঝখানে লোকজন আসছিল একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া, তো কোল্ড ড্রিঙ্কস দিতে গিয়ে নিজেও কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিতাম, আইসক্রিম খেয়েছি। তো যথারীতি এটা তো আমার একদম ছোটোবেলার রোগ, গলা ব্যথাটা একটুতেই এদিক ওদিক হলেই গলা ব্যথা করে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গরম জল খাচ্ছি, আর লাইটটা শুধু ওয়ার্ম লাইটটাই রান্নাঘরে জ্বালিয়ে রেখেছি। ওই যে বললাম, লাইটের খেলা আমার সব থেকে পছন্দের। আর সব থেকে সুন্দর করে নিজের কর্নার বা নিজের চারপাশটাকে ফিল করতে পারার মধ্যে যে শান্তি আছে, সেটার কোনো কিছুতে নেই। আমরা অনেক সময় ভাবি না আমার কপালটা এরকম কেন। তো সেদিন বসে আছে, আমি আমার ছেলেকে শেখাচ্ছি যে সব সময় ভাববে না, তুমি যে লাইফটা নিজে লিড করছো, তুমি জানো না এই লাইফটা পাওয়ার জন্য কত মানুষ তপস্যা করছে, কত মানুষ এই মুহূর্তে হয়তো হসপিটালের বাইরে নিজের প্রিয়জনের জন্য অপেক্ষা করছে, তার ভেতরে ট্রিটমেন্ট হচ্ছে, সে হয়তো বাইরেই রয়েছে সারা দিন সারা রাত সারাক্ষণ, যে একেবারে তার প্রিয়জনকে নিয়েই সে বাড়িতে যাবে। তো এই সমস্ত জিনিসগুলো যখন ভাবি, বিশেষ করে যখন নিজের ঘরের মানুষদের সাথে এরকম কিছু কাটিয়ে উঠি, সেটা আমার বাবার ক্ষেত্রেও হয়েছিল, নিজের মায়ের ক্ষেত্রেও হয়েছিল, শ্বশুরের ক্ষেত্রেও হয়েছিল। এই সমস্ত কেটে যাওয়ার পর আমি এই ব্যাপারগুলো খুব ফিল করি। তো আজকে একটুখানি আদা, তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে চা বানাবো। আর কমেন্ট পেলাম কি চা পাতাটা হচ্ছে ওয়াগ বকরি। আমি যদি পাই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের সচরাচর এই চত্বরে এই যে চা পাতাটা ছোটোখাটো দোকানে পাওয়া যায় না। এইটা কিনতে গেলে আইদার তোমাকে শপিং মলে যেতে হবে, অথবা যে যেখানকার লোকজন খায় সেখানে পাওয়া যেতেও পারে। এই চাটা কিন্তু ভীষণ ভালো, আর অ্যাডভার্টাইজও তোমরা দেখতে পাবে। হয়তো আমাদের এখানে অতটা প্রচলিত নয় বলে দোকানদাররা রাখে না, আবার বড় বড় স্টেশনারি দোকানে থাকতেও পারে, কিন্তু ওই স্পেন্সার এগুলোতে খোঁজ করলে পেয়ে যাবে। ভীষণ ভালো। এতবার তো টাটা টি গোল্ড খেয়েছো, একবার এটা খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমার মতন। আর টাটা টি গোল্ড আমি একটা জিনিস খেয়াল করলাম, বড্ড বেশি চা পাতা দিতে হয়, তবে গিয়ে এখন লিকারটা হয়। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ব্র্যান্ডটা চেঞ্জ করছিলামও মাঝখানে, কিন্তু ঠিক জুৎসই একটা চা পাতা পাচ্ছিলাম না। তবে এটার অনেকটাই দামটা বেশি এই চা পাতাটার, কিন্তু লাগে কম। টাটা টি গোল্ডের থেকে কিন্তু পরিমাণে কম দিতে হয়, তাতেই লিকার ভালো বেরিয়ে যায়। তো হয়ে গেছে। এরপরে আমি ওই বিছানা চাদরগুলো ঝেড়ে পরিষ্কার করলাম। আর আমার এই ড্রেসিং টেবিলটাও দেখতে একজন আমাকে কমেন্ট করেছিল ভেতরে কি রাখো দেখিও। আমি খুব আহামরি কিছু দামি জিনিসপত্র আমার কাছে নেই, কারণ আমি সবসময় সাজগোজ করি না, পারি না করতে। আর খুব দামি কিছু জিনিস আমি রাখি না, যেটুকু না রাখলেই নয় সাজগোজ করলে তাই। আর এটা আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, ওই স্টল দেয় না বিভিন্ন প্যান্ডেলে, ওখানে কিনেছিলাম আমি এই কানের দুলগুলো এইভাবেই রেখে দিয়েছি ওপর দিকে, কিছুর মধ্যে রাখলে ঘষায় ঘষায় নষ্ট হয়ে যায়, ওই জন্য ভেতর দিয়ে। আর দেখো আমি সবসময় এই ধরনের কানের দুলগুলোই পরে থাকি, যেটা এমনি পরে আছি সেটাও খুব সুন্দর। এটা 40 টাকা দাম নিয়েছিল, মেলা থেকে কিনেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার।
এমনও হয় আমি তো দুলও পরি না, তাই সেই মানে কানে দুল ছাড়া হাতে নেল পলিশ ছাড়াই আমি তোমাদের সামনে চলে আসি ব্লগ করতে। তো ওই জন্য আহামরি কিছু আমার ড্রেসিং টেবিলের মধ্যে দেখবে না। আর হয়ে গেছে, বিছানাপত্র ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যতই গরম লাগুক, ঘরদোর যখন এরকম মানে ঠান্ডা করে নিতে পারি সাজিয়ে গুছিয়ে, নিজের মধ্যেই একটা শান্তি শান্তি ফিল হয় আর বেশ ভালো লাগে। কাজ করতে আমার তখন কষ্ট হয় না। যখন কাজগুলো ধরতে থাকি আমি এক এক করে, তখন আর কাজ করতে অসুবিধা হয় না। আর এইগুলো না আশিসকে গিফট করেছিল, ওই কিসের সাথে দেয় না, ওই গিফট করেছিল ওর এক ক্লায়েন্ট, তো সেগুলোই আর কি আমি এখানে সাজিয়ে রেখেছি। আর একটু এলোমেলো হয়েছিল কয়েকটা জিনিস, নতুন এসেছিলো, সেগুলো ঠিক করে রাখবার সময় পাইনি। কি রান্না করলাম রাত্রিরে তোমাদের দেখাই। আজকে জানো তো দুপুরে আমি রান্না করেছিলাম মাটন। আশিস ওই যে আমাদের সেই নিয়মভঙ্গের দিন আশিস খুব একটা খায়নি সেদিন, সব কাজকর্ম সেরে এত টায়ার্ড ছিল, খাই মানে জাস্ট একটু মুখে ছুঁয়েছিল, একদমই খায়নি। তা আজকে সকালবেলা বলছে কি রান্না হবে, শুক্তো হবে এটা ডিসাইডেড, কিন্তু কি রান্না হবে বাকি সেটা ডিসাইড করা ছিল না। তো মাটন নিয়ে এসে ও ছেলে বললো গরম গরম মাটন আর শুক্তো ধরবো, বললো ঠিক আছে এক কথায়, কারণ ওরও খাওয়ার একটা ইচ্ছা ছিল। এবারে এত গরম আজকে সেটা বুঝতে পারিনি যে এতটা গরম পড়বে। তো যথারীতি দুপুরবেলা আমি ঠিক 2 পিস মাটন খেয়েছি, বিশ্বাস করো, ঠিক গুনে গুনে 2 পিস মাটন খেয়েছি। আর শুক্তো দিয়ে মেনলি ভাতটা আমি খেয়েছিলাম, ওরাও খেয়েছে। তারপর থেকে এমন পরিমাণে আমার গরম লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি বলেছি যতদিন গরম থাকবে আর এই মাটন ফাটন আনবার কথা বলবেই না। তো মাটনের অর্ধেকের ওপর, মানে যদিও আমি বলছি কথার কথা, যদিও 800 এনে থাকে, হয়তো আমরা 300 খেয়েছি, 350 মানে সবাই মিলে খেয়েছি, বাকি পুরোটাই ফ্রিজে ধরা রয়েছে, শুক্তো আছে। তো কালকে আমার আর কোনো দুপুরের রান্না নেই, কারণ এত তো খেতে হবে, কালকেও হয়তো সকাল বিকেল দুবেলা হয়ে যাবে এরকম ব্যাপার। ভগবান করুক একটু বৃষ্টি হোক, কারণ আর পারা যাচ্ছে না, এতটা পরিমাণে আজকে গরম পড়েছে। আর রাতে তো আর ওই মাটন খাওয়ার কোনো প্রশ্ন, সেই জন্য রুটি করলাম গরম গরম, আর তার সাথে করলাম আমি এখনই এই সমস্ত করলাম পটল আলু ভাজা, একদম অল্প তেল দিয়ে পটল আলু ভাজা, আর কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাবো তার সাথে। আর প্রচুর জাঁক জমক, মানে হইচই বা অনেক কিছুর পরে না মনে হয় যে কখন নিজের সিম্পল লাইফটাতে আবার ফিরবো, নিজের সাধারণ জীবনটাতে আবার ফিরবো, ওই রুটি আলু ভাজা খাবো, ডাল ভাত খাবো। এটা আমি ফিল করি ভীষণভাবে, হয়তো অনেকেই ফিল করো। একটা বয়সের পর না, সত্যি বলছি, আর হইচই হাবিজাবি জিনিসপত্র, মানে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় জিনিস, এগুলোর প্রয়োজন আর হয় না, মানে দরকার হয় না। তখন মনে হয় নিজের সাধারণ জীবনটায় ফিরি, নিজের শান্তির ঘরটায় থাকি এবং নিজের কোনাটায় রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোই। সেখানে খুব বেশি কিছুর প্রয়োজন হবে না, তোমার অনেক আহামরি কিছু থাকতে হবে, আহামরি খরচের প্রয়োজন আছে, এমন কিছু প্রয়োজন নেই একটা সুস্থ সুন্দর জীবনের জন্য। যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে আমার এই সময়, একদম রান্নাঘর ক্লিন হয়ে গেছে। আর রাত্রিবেলা যেগুলোই আমন্ড ভেজানো, এগুলো আবার শুরু করেছে খাওয়া, কারণ মাঝখানে অনেক দিন গ্যাপ চলে গেছে। চিয়া সিড আর তার সাথে একটু কিশমিশ ভিজিয়ে দিলাম। এরপর এই সমস্ত কিছু করে নিজের যে হাইজিন মেনটেন প্রয়োজন হয় সেগুলো করি, অর্থাৎ ব্রাশ করা, ফেস ওয়াশ করা, এগুলো প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিস। আর তার সাথে ফেস ওয়াশ তো আমি জানোই, মানে সেটাফিল ছাড়া কোনো ফেস ওয়াশ আমার স্যুট করে না। যেটা সেটাফিল হচ্ছে যেটা অয়েলি স্কিনের জন্য, অয়েলি অ্যান্ড সেন্সিটিভ, সেটা যাদের সেন্সিটিভ না তারা জেন্টালটা ব্যবহার করতে পারো, স্কিনের একটা আলাদা রেজাল্ট পাবে। এরপর আমি এসেনশিয়াল সোলসের যে মর্নিং গ্লো টোনার ওটা অ্যাপ্লাই করি, আর তার সাথে অ্যাপ্লাই করি টি ট্রি জেল। আমাকে একজন বলেছিল এর মধ্যে প্যারাবিন আছে, বিশ্বাস করো অন্য অনেক আমি প্যারাবিন ফ্রি বলো বা যেগুলো একদম ভালো বলতে যেগুলো বোঝা, সেই সমস্ত ব্যবহার করেছি, আমার স্কিনকে তারা ঠিক করতে পারেনি। তো যখন যে জিনিসটা আমার স্কিনকে ঠিক করতে পেরেছে, তো সেটার মধ্যে আমি কোনো খুঁত বের করতে পারবোই না। আর পুরো গলায় টলায় আমি সমস্ত জায়গায় এইটাই অ্যাপ্লাই করি ময়েশ্চারাইজার হিসেবে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, রাতে সমস্ত কাজ হয়ে গেছে, খালি ড্রেসটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আজকের মতন বিদায় নিলাম, টাটা বাই বাই, সায়োনারা।